জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই ছাত্র শিবিরের যদি তাদের মধ্যে যদি সম্পর্কের অবনতি হয়, দূরত্বের সৃষ্টি হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ফ্যাসিস্টরা। অর্থাৎ আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগ হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হবে। তো এই মুহূর্তে এটা হচ্ছে আমার একদম 1 নাম্বার পয়েন্ট। মানে আমাদের সমমনা ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ 15 বছর ছিলাম, তাদের মধ্যে যদি দূরত্ব হয়, সম্পর্কের অবনতি হয়, তাহলে আপাত দৃষ্টিতে লাভবান কারা হবে? লাভবান হবে হচ্ছে তার বিপরীত ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্রলীগ এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগই সবচেয়ে বেশি লাভবান হবে। জি। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ছাত্র রাজনীতি ততদিন থাকবে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। হ্যাঁ, তবে ছাত্র রাজনীতিকে আপনার এই মাদার সংগঠনগুলো থেকে মানে তুলনামূলক হচ্ছে কিভাবে আরো বেশি স্বতন্ত্র করা যায়, তাদেরকে ছাত্র বান্ধব করা যায়, গণতান্ত্রিক হল ক্যাম্পাস নিশ্চিত করা যায়, এগুলোতে বলতে হবে। মানে ছাত্র রাজনীতি থাকবে না এটা বলে আমি মনে করি যে শুধু বিতর্ক ছাড়া আর কিছুই না। আমরা বাংলাদেশের সৃষ্টির সাথে ছাত্র সংগঠনগুলোর ইতিহাস এবং সৃষ্টি একদম ওতপ্রোতভাবে জড়িত। আবার ধরেন, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনের সাথে প্রতিটা ছাত্র সংগঠনের এক একটা ইতিহাস আছে, পজিটিভ নেগেটিভ রোল প্লে করছে তারা স্বাধীনতার আগে পরে। সুতরাং বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের রাজনীতির সাথে ছাত্র রাজনীতি হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যতদিন থাকবে বিশ্বের দরবারে ছাত্র রাজনীতি থাকবে। তো এটাকে আপনি কোনোভাবে ভায়োলেট করে সরাসরি বন্ধ ঘোষণা করে দিয়ে আপনি একেবারে অন্য অন্য কিছু কি নিয়ে আসবেন, সেটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা, আমরা সবসময় ছাত্র রাজনীতির কুফল আলোচনা করি। মানে তারেক ভাই যে কথাগুলো বললেন যে ছাত্র রাজনীতি বাংলাদেশে কিছুই দিতে পারে না, আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতার আগে যে কয়েকটা আন্দোলন হয়েছে সবগুলোতে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। স্বাধীনতার পরে সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন। সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রশংসনীয় ভূমিকা ছিল এবং তাদের নেতৃত্বেই স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। এই আন্দোলনকে যদি আপনি ধরেন স্বৈরাচার বিরোধী আন্দোলন, আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, কিন্তু প্রত্যেকটা ছাত্র সংগঠন, বিরোধী ছাত্র সংগঠন বলতে আমি যেটা বুঝাচ্ছি, তারা প্রশংসনীয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে সাধারণ শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা জুগিয়ে। কারণ ধরেন, দিন শেষে আমি একটা কথা বলি, আমি এই আন্দোলনটার দায়িত্ব কেন নিয়েছি, কেন আমি আন্দোলনের সময় সমন্বয়ক হয়ে প্রত্যেকটা জায়গা অর্গানাইজ করেছি, কারণ দিন শেষে আমি এই স্বৈরাচারের পতন চেয়েছি। আমি এই স্বৈরাচার বিরোধী রাজনীতি করি 2012 সাল থেকে। আমরা গণতন্ত্রের পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে। আমাদের দায়িত্ব শুধু সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করা না, আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্ব তো। ঠিক একইভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন যখন দেশ সংকটে পড়ে, তখন ছাত্র সংগঠনগুলো দেশ এবং জনতার পাশে দাঁড়ায়। সেটা হচ্ছে ইতিহাস। আরেকটা বিষয় যেটা হচ্ছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি, দখলদারিত্ব, হল দখল, ক্যাম্পাস দখল, সন্ত্রাসী, কিন্তু এখন এই চাঁদাবাজি, যে ছাত্রদল আর এগুলো তো ছাত্র শিবিরের যে একে অপরের প্রতি অভিযোগ, অনুযোগ এবং দূরত্ব, এটিকেও আপনি মানে কেমন দেখছেন, এবং এটি যদি সত্যিকার অর্থে হয় তাহলে পরিণাম কোন দিকে যেতে পারে বলে মনে করেন? দেখুন, আমি আমি শুধু এটা বলবো যে প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ফার্স্ট অফ অল। কারণ আমরা আমরা আমাদের মানে আমাদের এই সংগ্রামটা ছিল হচ্ছে ফ্যাসিস্ট বনাম গণতন্ত্র। তো আমরা এই গণতান্ত্রিক চর্চা প্রত্যেকটা জায়গায় জনগণের মাঝে হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে, ছাত্রদের মাঝে স্বচ্ছ পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা এটা প্রতিষ্ঠা করব। আমরা ঘোষণা দিয়েছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। তো এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ছাত্রদের 1 নাম্বার কাজ হচ্ছে, যে যেই ছাত্র সংগঠন করুক না কেন, আমি মনে করি প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই যেগুলো আমরা ছাত্র সংগঠন বলতে আমরা যেটা বুঝাই, সেই ছাত্র সংগঠনগুলোর কোন ছাত্র সংগঠনের নীতিমালায় নেই যে সন্ত্রাসী কায়দায় হল দখল করবে, আরেকজনকে মানে সন্ত্রাসী কায়দায় প্রহার করবে, লেজুর ভিত্তি করবে। এটা আমি মনে করি প্রত্যেকটা কোন ছাত্র সংগঠন এগুলো নেয়। তো ধরেন, একটা বড় ছাত্র সংগঠন যখন হয়, তখন সেখানে কিছু দুষ্কৃতিকারী অপরাধী ওই সংগঠনের নাম ভাঙিয়ে যুগ যুগ ধরে সুবিধা নেয়। এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি যে ছাত্র সংগঠনগুলোর নেতৃস্থানীয় যারা, অর্থাৎ নেতৃত্ব পর্যায়ে যারা থাকে, তারা যদি এই আপনার ধরেন এই মেধাভিত্তিক হয় এবং যদি তারা যদি গণতান্ত্রিক রাজনীতি চর্চা করে, আমি মনে করি যে তখন পুরো সংগঠনের চরিত্রটা চেঞ্জ হয়ে যায়। দেখুন, এই ছাত্রলীগ যেটা করেছে গত 15 বছর, তারা শুধু আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে। অর্থাৎ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে,
আর তারা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। ক্যাম্পাসে তাসের রাজনীতি এবং সন্ত্রাসী রাজনীতি, ছাত্র রাজনীতির প্রতি মানুষের আজকে এত বিরূপ কেন? গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে ছাত্রদেরকে দিয়ে, মানে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগকে ব্যবহার করেছে। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পরে যা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যা বুঝেছে, আমান ভাই যেটা বললেন, তারা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছেন, ছাত্রদের মতামত নিচ্ছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে এই মুহূর্তে যদি আপনি এক কথায় বলেন, ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মানে জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই ছাত্র শিবিরের যদি তাদের মধ্যে যদি সম্পর্কের অবনতি হয়, দূরত্বের সৃষ্টি হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ফ্যাসিস্টরা। অর্থাৎ আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগ হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হবে। তো এই মুহূর্তে এটা হচ্ছে আমার একদম 1 নাম্বার পয়েন্ট। মানে আমাদের সমমনা ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ 15 বছর ছিলাম, তাদের মধ্যে যদি দূরত্ব হয়, সম্পর্কের অবনতি হয়, তাহলে আপাতত দৃষ্টিতে লাভবান কারা হবে? লাভবান হবে হচ্ছে তার বিপরীত ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্রলীগ এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগই সবচেয়ে বেশি লাভবান হবে। এবং তাদেরই একটা অংশ পরিকল্পিতভাবে হয়তো এই আমাদের সমমনা ছাত্র সংগঠনগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর একটা চেষ্টা করবে এবং এটার সাথে সরাসরি ইনভলভ থাকবে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে প্রত্যেকেরই গণতান্ত্রিক ভাবে ধরেন এই রাজনীতি করার অধিকার আছে। প্রত্যেকটা ক্যাম্পাসে তারা তাদের রাজনীতি করবে, তাদের দলের যে আদর্শ সেটা অনুযায়ী রাজনীতি করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে এই মুহূর্তে দূরত্ব মানে বেশি হলে, সম্পর্কের অবনতি হলে লাভবান হবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। তো সেখানে আমরা ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্নে আমার মনে হয় যে আমাদের বিতর্ক করার কোনো সুযোগ নাই। কারণ আমি বলেছি, আপনি দেখবেন আপনার এই একদম শোতেই আমি স্পষ্ট। বলে যাচ্ছি, জি, বাংলাদেশ যতদিন একদম থাকবে, স্পষ্ট। বাংলাদেশে ছাত্র রাজনীতি ততদিন থাকবে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। হ্যাঁ, তবে ছাত্র রাজনীতিকে আপনার এই মাদার সংগঠনগুলো থেকে মানে তুলনামূলক হচ্ছে কিভাবে আরো বেশি স্বতন্ত্র করা যায়, তাদেরকে ছাত্র বান্ধব করা যায়, গণতান্ত্রিক হল ক্যাম্পাস নিশ্চিত করা যায়, এগুলোতে বলতে হবে। মানে ছাত্র রাজনীতি থাকবে না জি, এটা বলে আমি মনে করি যে শুধু বিতর্ক ছাড়া আর কিছুই না। আমরা ছাত্র শুধুমাত্র সংগঠনগুলোর যদি চরিত্রকে চেঞ্জ করে ফেলি, আমরা যদি আমাদের ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, গণতান্ত্রিক হল ক্যাম্পাস নিশ্চিত করা, দেশের মানুষ যখন সংকটে পড়বে, দেশের গণতন্ত্র যখন হুমকির সম্মুখীন হবে, তখন আমরা এই মানে আপনার হচ্ছে ছাত্র রাজনীতি করব। যেমন ছাত্রদেরকে 1990 প্রয়োজন মতো পাস পাওয়া যায়। জি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যদি আপনি স্পষ্ট। দেখেন, হ্যাঁ, স্পষ্ট জনাব। 90 জি, জি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভালো ভূমিকা ছিল তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্য, মানে ছাত্র দলের নেতৃত্বে যেটা হইতে, সেটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তো এভাবে যুগ যুগ ধরে আমি মনে করি যে ছাত্র সংগঠনগুলো এই দেশের গণতন্ত্র এবং মানে পুনরুদ্ধারে তাদের যে ভূমিকা ছিল সেটা প্রশংসনীয় বরাবরের মতোই। হয়তো এই ধরেন দলীয় সরকার আসলে তারা খুব বেশি প্রকার তাদের এই সংগঠনকে লেজুর ভিত্তি করে ফেলে। তো এটার দিকে আমি মনে করি যে ছাত্রলীগ থেকে যদি শিক্ষা নেই অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তাহলে আমার মনে হয় যে এরা ছাত্রলীগের কায়দায় মানে ক্যাম্পাসে আর কেউ আগামী দিনে এরকম কোনো কিছু করবে না। এই শিক্ষাটা অন্তত প্রত্যেকটা এই দলের হয়েছে। আবার অপরদিকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক মানে মতাদর্শ চেঞ্জ হয়ে গেছে। সুতরাং 5 জি। তারিখের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং আসতে বাধ্য এবং আসতেছে। এটা একদম মোদ্দা কথা।